versus দেখো মেইনলি হচ্ছে যে তোমার করতে হবে না, সেটা হচ্ছে যে তো সাহিত্য হচ্ছে এখানে ঠিক আছে বইয়ের থেকেই আসবে, বইয়ের থেকে আসবে, কিন্তু এটা না গাঁজাপুরি প্রচুর পড়া, ঠিক আছে প্রচুর পড়া, ধরো এত কিছু পড়া রয়েছে, ঠিক আছে এত কিছু আমরা পড়বো না, আমরা সিলেক্টিভলি পড়বো। যেমন আমি বলছি ক্লাস 12-এ আমাদের যে মেইন টার্গেট থাকে সেটা হচ্ছে এই প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এই যে দুখানা রয়েছে, ভাষাটা হচ্ছে গ্রামার, ঠিক আছে ভাষাটা হচ্ছে গ্রামারের পোর্শন, আর এটা হচ্ছে বেসিক্যালি সাহিত্য ফাহিত্য নিয়ে লেখা আছে। আমার মার্কস তোলা সব থেকে ইজি হচ্ছে ভাষা, সব থেকে মার্কস তোলা ইজি ভাষা, আমি এটার প্রতি বেশি কনসেন্ট্রেট করবো। কেন? কারণ আমার মার্কস নিয়ে কথা, ঠিক আছে এটা আছে সেটা আমি পড়বো, 5টা আছে 5টা থেকে এক একটা করে কোশ্চেন দেয়, 5খান থেকে এক একটা করে কোশ্চেন দেয়, তার মধ্যে একটা কোশ্চেন করতে হবে, একটা না 3টে বা 2টো কোশ্চেন করতে হয়। তা আমি কী করবো তাহলে, যে কোনো 3টে চ্যাপ্টার খুব ভালো মতো পড়ে নেবো, ঠিক আছে বাকি দুটো যেটা আমার কঠিন মনে হবে সেটাকে আমি বাদ দিয়ে দেবো, কিন্তু যে 3টে পড়বো সেই 3টে থেকে যেন আমার আসলে আমি যেন পারবো, যে কোনো কোশ্চেন আসলে আমি পারবো সেরকম আমাকে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। তো সেইগুলো মাথায় রাখবে। আমরা ফার্স্টে আমি পড়বো, কিন্তু পড়ে চেষ্টা করবো যে কতটা কি এখান থেকে পাই। যেমন হচ্ছে ফার্স্টে দিয়েছে ভাষার নৃতাত্ত্বিক পরিচয়, তারপর দিয়েছে বাংলার সমাজ এবং সাহিত্য, তারপর দিয়েছে হচ্ছে মধ্যযুগে বাংলা সমাজ এবং সাহিত্য, এবং চতুর্থ দিয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা, পঞ্চমত হচ্ছে লৌকিক সাহিত্যের নানা দিক। এবার তুমি বলো, তোমাকে যদি আমি এখনকার যুগে যারা গায়ক গায়িকা বা যারা আছে লেখক লেখিকা আছে তাদের নাম বললে তুমি চিনতে পারবে, তুমি একদম পুরোনো কালে, ঠিক আছে অতুল প্রসাদ মুখোপাধ্যায় নামই হয়তো শোনোনি কোনোদিন, ঠিক আছে এরকম টাইপের, তো তাদের লেখাটা কি আগে পড়বে তা না, তাহলে তোমার আমার উচিত হচ্ছে আধুনিক বাংলা সাহিত্য থেকে পড়াশোনা করা। কিন্তু হ্যাঁ সেটাই কথা, ব্যাপারটা হচ্ছে যে কি আমাদেরকে প্রথম থেকে শুরু করতে হবে। কেন? আমরা যদি একদম পাস্টটা না জানি তাহলে আমরা আস্তে আস্তে প্রেজেন্টের দিকে আসতে পারবো না, প্রেজেন্ট থেকে পাস্টের দিকে গিয়ে লাভ নেই, পাস্ট থেকে প্রেজেন্ট শুরু করতে হবে, তাহলে একদম শুরু থেকে শুরু করবো আমরা, ঠিক আছে। আচ্ছা আমি ফার্স্ট সেমিস্টার হচ্ছে সেমিস্টারটা হচ্ছে বাদ দাও, তোমার টার্গেট হচ্ছে ক্লাস 12-এর নাম্বার তোলা, ঠিক আছে ওইটা হচ্ছে মেন টার্গেট, যে মাধ্যমিক এইচএস এর নাম্বার তোলা, 11-এর নাম্বার কোথাও অ্যাডেড হয় না, এটা মাথায় রাখবে। তবুও জেনে রাখি কি যে ভাষাটা জানতে হবে আমাদেরকে ভালো মতন করে, ইংলিশটা ভালো করে জানতে হবে, রাইটিং স্কিল জোর দিতে হবে, কারণ রাইটিং স্কিল তো কোনো ক্লাসের ব্যাপার নেই, 11-এ যারা রাইটিং স্কিল 12-এ সেই রাইটিং স্কিল তোমাকে যত ভালো মতন করে তুমি স্কিলটা পাবে তত ভালো মার্কস পাবে। কি বলছে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন, শখ হুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। এর মানে কি, এই যে গোটা কবিতাটা এখানে পড়েছে, ঠিক আছে এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ, নামটাই দেখো উনি কি নাম দিয়েছেন, ভারত তীর্থ, ঠিক আছে। তীর্থ মানে আমরা কি বুঝি, তীর্থ মানে হচ্ছে আমরা যে সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, বা নানান গুরুদুয়ারা হতে পারে, আমরা চার্চ হতে পারে, সেখানে কি করি আমরা সেগুলোকে তীর্থক্ষেত্র বলে থাকি, ঠিক আছে। এবার সেই তীর্থক্ষেত্রকে এখানে কবিগুরু কি করেছেন, আমাদের ভারতবর্ষটাকে আমাদের কাছে মন্দির হিসেবে তুলে ধরেছেন, ওখানে ওটাকেই আমাদের ভারতবর্ষটাকেই তিনি তীর্থক্ষেত্র বলছেন, ঠিক আছে। কী রকম তীর্থক্ষেত্র, যেখানে হচ্ছে আর্য অনার্য দ্রাবিড় চীন মুঘল শক হুন এরা সবাই কি ভারতীয় হয়ে গেছে, এরা ভারতকে আক্রমণ করতে অনেকে এসেছিল, অনেকে ভারতকে লুট করতে এসেছিল, ভারতটাকে অনেকে কনকারাস করতে এসেছিল, কনকার মানে হচ্ছে অধিকার করতে এসেছিল, তারা সবাই ভারতীয় হয়ে গেছে, ঠিক আছে। বলছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের তো কবিতা লিখেছেন, সত্যি ভারতীয় তথা বাঙালি জাতির নৃতাত্ত্বিক বিষয় সম্পর্কে খুব সংক্ষেপে এর যে স্পষ্ট কথা, নৃতত্ত্ব মানে কি, যে মাটির নিচ থেকে একদম কথা বার করছে, মানে আমাদের যে ভারতবর্ষের মাটি কার কথা বলে, ঠিক আছে এখানে ভারতবর্ষের মাটি সবার কথা বলে, সেইটা নিয়ে উনি লিখেছেন। তাই ঐতিহাসিক নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্ব বইয়ের গোড়ায় বাঙালির জন্মতত্ত্ব আলোচনার শুরুতেই এই কবিতাটিকে উদ্ধৃত করেছেন। আমরাও সেই পথেই অনুসরণ করলাম, কেননা অনেক কাল থেকে বিভিন্ন জাতির লোক নানা দিক এবং নানা দেশ এবং এদেশে এসে মিলেমিশে আধুনিক ভারতীয় জাতির জন্ম দিয়েছে, আর আমাদের বঙ্গদেশেও এর ব্যতিক্রম ঘটেনি। এখানে বিভিন্ন সময় ভারতের বাইরে ভিতরে অনেক অন্যান্য অংশের মানুষ এসেছে এবং রূপান্তরের বহু স্তর পেরিয়ে আজকের বাঙালির জন্ম দিয়েছে। এই রূপান্তর বহু যুগের সুদীর্ঘ ঐতিহাসিক সময়ের ফসল, স্বাভাবিক। যাই হোক, যেটা মেন মূলত কথা যেটা আমি তোমাকে বললাম, যে ভারতবর্ষে কী হয়েছে, বাইরে থেকে লোকজন প্রচুর এসেছে, ঠিক আছে। এখানে যতটা না ভারতবর্ষের লোক আছে, আপন লোক আছে, ততটাই না ভারতবর্ষের বাইরের লোক এসে এখানে থাকা শুরু করেছে, ঠিক আছে।
বলছে নৃতাত্ত্বিক পর্যায়ে নিরূপণের উপায় কী রকমভাবে আমরা নৃতাত্ত্বিক পেতে পারি। যেমন কতগুলো বিষয় 8টা এখানে ভাগ দিয়েছে, এই 8টো যে সেখানে কার সঙ্গে মানে আমাদের সঙ্গে শিম্পাঞ্জির সম্পর্ক কীরকম, তাদের সাথে আমাদের সাথে কুকুরের আদৌ সম্পর্ক আছে কিনা, বাঘের সম্পর্ক আছে না নেই, কেন নেই, কী কী কারণ বেসিসে নেই, কী কী দেখে নেই, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো এখানে তুলে ধরেছে যে কী কী উপরে বিষয়ত্ব করে বা ডিপেন্ড করে আমরা নৃতত্ত্বের পরিচয় পেতে পারি। যেমন মাথার চুলের বৈশিষ্ট্য এবং রং, গায়ের রং, চোখের রং বৈশিষ্ট্য, দেহের দৈর্ঘ্য, মাথার আকৃতি, মুখের গঠন, নাকের আকার, রক্তের বর্গ, এই 8টা বিষয়ের উপর নির্ভর করে আমরা কি নৃতাত্ত্বিক পরিচয় পেয়ে থাকি। তো এবার সেটাই দিচ্ছে, দেখো এখানে ছবিও দিয়েছে সেই ছবিগুলো। ঠিক আছে, এখানে কি মাথার পরিচয় দিয়েছে। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, এখানে গায়ের রঙের পরিচয় আছে। তা আমরা এক একটা করে পড়া যায় কি বলছে। কি বলছে, সুতরাং প্রথমে চুলের বৈশিষ্ট্যগুলি স্পষ্ট করা যায়। সাধারণতভাবে তা 3 প্রকার: সোজা চুল বা মঙ্গোলীয় জাতিগুলির মধ্যে দেখা যায়, কোঁকড়া চুল বা নিগ্র জাতিগুলির মধ্যে দেখা যায়, ঢেউ খেলানো চুল যা পৃথিবীর বাকি জাতিগুলোর মধ্যে দেখা যায়। ঠিক আছে, তবে মনে রাখতে হবে যে বহু বছরের রক্তের সংমিশ্রণে এই বৈশিষ্ট্য অনেকে লোপ পেয়েছে। একদমই ঠিক কথা। দেখো এই দেশে নিগ্র জাতীয় রয়েছে, মানে সাদা ফর্সা যাতে আমরা বলি, তাহলে ওই রকম যদি ভাগ করতে হয় আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন লোকে বিয়ে করেছে, মানে সাদা লোকের সঙ্গে কালো লোকে। ঠিক আছে, এরকম দেখতে গেলে প্রচুর লোকের সঙ্গে প্রচুর লোকে বিবাহিত হয়েছে, এবং তার জন্য কী হয়েছে যে আমাদের মধ্যে এই সম্পর্কগুলো বা এই বৈশিষ্ট্যগুলো মিলেমিশে গেছে। ঠিক আছে, বলছে যে তবে মনে রাখতে হবে বহু বছর সংমিশ্রণের খণ্ডিত চুলের আণুবীক্ষণিক পরীক্ষাটা ধরা পড়ে। এরপর আসি গায়ের রঙের কথায়। মানুষের গায়ের রং বিভিন্ন উপরিভাগ বাদ দিলে সাধারণভাবে এটি 3 প্রকার: ফর্সা বা সাদা, কালো এবং পিঙ্ক। ঠিক আছে, এই 3 কালার আছে। যদিও নৃতাত্ত্বিকের চুল এবং চোখের চেয়ে মানুষের গায়ের রঙকেই নৃতাত্ত্বিক বিষয় বিশ্লেষণের সময় বেশি গুরুত্ব দেয়। মানুষকে দেহের, দেখো এগুলো আমি বললাম না, যা পড়বে কোনো মানে যাই হোক, তাও পড়ি কি দিয়েছে। মানুষের দেহের দৈর্ঘ্য দিয়েছে। দেহের দৈর্ঘ্য অনুযায়ী 5 ভাগে ভাগ করছে। কি, একটা হচ্ছে বামন, তারপর হচ্ছে বেটে, তারপর মাঝারি, লম্বা এবং খুবই লম্বা, এই 5 ধরনের দিয়েছে। আবার মানুষের মাথায় আকৃতি বা আকারকে শিরসূচক সংখ্যা বা সেফালিক ইন্ডেক্স বলে। এই যে তুমি বায়োলজিতে তো ছেড়ে দিলে কি বলবো, সেফালিক কর্ডাটা বা হচ্ছে মাথার যে বৈশিষ্ট্য, মানে মাথাটা গোল হয় না মাথাটা উঁচু হয়। ঠিক আছে, আমার যেমন মাথার এই পোর্শন এইখান থেকে আস্তে আস্তে ছোটো হয়, কিন্তু এইখানটা বড় পোর্শন। ঠিক আছে, এখানে মাথার পিছনটা অনেকেরই বেশিরভাগটাই মাথার পিছনটা বড় বড় দেখতে হবে, মানে মাথার মাঝখানটা উঁচু হয়ে থাকে। তা সেইগুলো যেমন এখানে মঙ্গোলিয়ার ছবি তুমি দেখো যদি ভালো করে, এখানে দেখো এর মাথার গোটাটাই গোল না। ঠিক আছে, কিচ্ছু নেই, কিন্তু এর মাথাটা আস্তে আস্তে কী হচ্ছে দেখো, এখানে হালকা হালকা উঁচু হয়ে যাচ্ছে। এদের মাথা থেকে কী বলছে যে এদেরকে মাঝারি লম্বা বলা হয়। আর এদের দেখো এইখানে বলে না মাথার মাঝখানটা লম্বা হয়ে যাচ্ছে, দেখো মাথার মাঝখানটা লম্বা হয়, তারা কি লম্বা মাথা হচ্ছে, লম্বা বডি টডি হতে পারে কিনা সেটাও দেখতে হবে আমাদের। তো সেইগুলোই এখানে দিয়েছে যে মানুষের দেহের আকৃতি বলেছে। তাই এখানে যে বিস্তৃত মাথা বা গোল মাথা, তারা কি বলছে, ব্রায়োসেফালিক, তারপর হচ্ছে মেসোসেফালিক, আর হচ্ছে ডলিসেফালিক। এবার তুমি ভাবো যে এইগুলো তো বায়োলজিতে বাদ দিয়েছো, তুমি এগুলো আবার এখানে এসে বাংলাতে পড়তে হচ্ছে। এবারে দেখো বাংলার সাথে কি করে, মানে এটাই হচ্ছে ইনডিসিপ্লিনারি বিটুইন দ্য সাবজেক্ট। ইনডিসিপ্লিনারি বিটুইন দ্য সাবজেক্ট মানে যে নানান বিষয় যেগুলো আমরা পড়ছি সেই বিষয়গুলির সঙ্গে আত্মিক সম্পর্ক। আত্মিক সম্পর্ক মানে বাংলার সাথে কি করে বায়োলজি সম্পর্ক মিশে আছে, ইংরেজি ভাষা এখানে ঢুকিয়ে দিয়েছে। তো সেই রকমভাবে নানান ভাষার এখানে সংমিশ্রণ হবে বাংলায় যখন আমরা এই সাহিত্য চর্চা করতে যাবো। এই সুযোগ মানুষের সামনের দিক থেকে পিছনের দিকে অবধি মানুষের মাথার দৈর্ঘ্যের দিকের সঙ্গে প্রস্থের দিকের মাপে শতকরা অনুপাতকেই বোঝায়। এই অনুপাতের ভিত্তিতে মানুষের মাথাকে 3টে ভাগে ভাগ করেছে। লম্বা মাথা, ওই আবার সেই কথা লিখেছে, 3 ধরনের মাথা। তারপর মাথার পর হয়েছে হচ্ছে নাকে, ন্যাসাল ইন্ডেক্স, কী কী বলছে, লম্বা নাক, সরু নাক, চওড়া নাক। ঠিক আছে, এইসব নিয়ে এখানে বলেছে। আঙুলের তারপরে বিশেষত্ব বলেছে, কিন্তু ব্যাপারটা তো তোমার 4টে পাচ্ছে, বুঝলে। এবারে না গেলে 4টে 9টা তুমি পাবে না। এগুলোকে না কোশ্চেন অ্যান্সার লিখে দিব, ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সার লিখে দেবো, সেটাই বেস্ট হবে। এত কিছু না হলে পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে তোমার। এই অবধি টিক দিয়ে রাখো, এই অবধি টিক দিয়ে রাখো, পরের দিন ওখান থেকে শুরু করবো।